তথ্য কিছু জিনিস আমরা জানার চেষ্টা করছিলাম। তো যেটা চ্যাপ্টারটি লিখে রাখি আমি, স্ফিয়ার। স্ফিয়ার বা এটাকে বাংলায় বলা হচ্ছে গোলক। তো আগের যে ক্লাসটি হয়েছিল সেখানে কি ডিসকাশন করা হয়েছিল কি, স্ফিয়ার কাকে বলে, গোলক কাকে বলে, তার তার ক্ষেত্রফল, একটি ঘনবস্তু, একটি সলিড জিনিস, তো তার ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের যে ক্ষেত্রফলটি আছে সেটার কি হবে সেটা আমরা দেখেছিলাম। তো লিখে রাখি একটি, সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার। লিখে রাখছি, ফর্মুলাগুলো লাগবে আমাদের কাজে। সারফেস এরিয়া, বা তুমি বলতে পারো তার যে তলটি আছে, এটা মনে রাখতে হবে এটা সমতল নয়, কিন্তু গোলকের যে তলটি আছে সেটা কিন্তু সমতল নয়, এটা একটি বক্রতল হচ্ছে, এই পুরো গোলকের জন্য বলছি। এবং তার যে সমগ্র তল আছে, যেই তলটি আছে, তার যে তুমি যদি টোটালটি এরিয়াটা বার করো, সারফেস এরিয়াটি বার করো, ক্ষেত্রফলটি বার করো, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার 4 π × r²। এখানে আরটা কি হচ্ছে, আরটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, রেডিয়াস অফ দিস রেডিয়াস অফ দিস স্ফিয়ার স্ফিয়ার এখানেও কিন্তু রেডিয়াস আসছে, ব্যাসার্ধ বলে একটি কিন্তু কনসেপ্ট আসছে, একটি দৈর্ঘ্য কিন্তু আসছে, লেন্থ একটি আসছে। যেমন বৃত্তের ক্ষেত্রে তোমরা পড়েছিলে, বৃত্ত একটি প্লেনের মধ্যে অবস্থান তার থাকে, এবং বৃত্তের একটি নির্দিষ্ট একটি দৈর্ঘ্য থাকে, সেটাকে আমরা বলি রেডিয়াস বা ব্যাসার্ধ। হুম, সেটা কি সেটা তোমরা জানো কি, ওইটি একটি এমন একটি দূরত্ব, একটি দৈর্ঘ্য, কি বৃত্তের ওপরে যে বিন্দুগুলি দিয়ে বৃত্তটি তৈরি হয়েছে, সেই সব বিন্দুগুলি কেন্দ্রবিন্দু থেকে সেই সেই নির্দিষ্ট দূরত্ব, আহ, মানে সেই নির্দিষ্ট দূরত্বে থাকে, সেটাকে আমরা ব্যাসার্ধ বলি। স্ফিয়ারের ক্ষেত্রে সেটা যেই সব বিন্দুর সমষ্টিটাকে আমরা স্ফিয়ার বলছি বা গোলক বলছি, সেই বিন্দুগুলি একটি বিশেষ নির্দিষ্ট দূরত্বে সেন্টার থেকে থাকে। ওই 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 নির্দিষ্ট দূরত্বটাকে বলা হচ্ছে, দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ এর ক্ষেত্রে। হ্যাঁ, তো ব্যাসার্ধ যদি জানা থাকে আমার, এবং যদি তোমার অ্যাকচুয়ালি একটা স্ফিয়ারের তাহলে যে বিন্দুগুলি দিয়ে যে বিন্দুর সমষ্টিটাকে আমরা স্ফিয়ার বা গোলক বলছি, তো সেখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কি, যদি তুমি কেন্দ্রটি জানো এবং সেই নির্দিষ্ট দূরত্ব যাকে ব্যাসার্ধ বলা হচ্ছে সেটা তুমি যদি জানো, বিন্দুর অবস্থান তুমি জানো, এবং তুমি যদি একটি স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে তুমি চলে গেছো, তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি তুমি যদি তোমরা পড়েছো অলরেডি ক্লাস 9-এও, সেখানে তুমি যদি দেখো, তুমি একটি ব্যাসার্ধ আছে, একটি কেন্দ্রবিন্দু আছে, অবস্থান তার একটি আছে, তার স্থানাঙ্ক আছে একটি, হ্যাঁ, 3 ডাইমেনশনাল, এবং তুমি যদি তার রেডিয়াস, ব্যাসার্ধ তুমি জানো, রেডিয়াসটির লেন্থ তুমি জানো, দৈর্ঘ্যটি জানো তুমি, তাহলে কিন্তু তুমি স্ফিয়ারের যেই সকল বিন্দুটা, যার সমষ্টিটাকে আমি স্ফিয়ার বলছি বা গোলক বলছি, সেটা কিন্তু তুমি তুমি তার কিন্তু একটি অনুমান করতে পারবে, তুমি কিন্তু তার অবস্থানগুলি, সব বিন্দুর অবস্থান তুমি কিন্তু বের করতে পারবে, তোমাকে যদি ব্যাসার্ধটি জানা থাকে এবং তার কেন্দ্রবিন্দুর অবস্থানটি জানা থাকে। তাহলে মানে কেন্দ্রবিন্দুর অবস্থানের তুমি যদি স্থানাঙ্কটি জানতে পারো, এবং তুমি যদি দৈর্ঘ্যটি জানো, ব্যাসার্ধের দৈর্ঘ্যটি জানো, তুমি লেন্থটি জানো, তাহলে তুমি কিন্তু যে সকল বিন্দুর সমষ্টি দিয়ে স্ফিয়ারটি তৈরি হয়েছে, সে প্রত্যেকটি বিন্দুর অবস্থান স্থানাঙ্ক কিন্তু তুমি জানতে পারবে। ঠিক আছে, ওকে। মানে এটাকে তুমি ইংরাজি ভাষায় লিখতে পারো এইভাবে, কি, ইফ ইফ জাস্ট লিখছি, এটা জাস্ট একটি পয়েন্ট টু রিমেম্বার, পয়েন্ট টু নোট, ইফ অল দি ইফ দি সেন্টার ইফ দি কোঅর্ডিনেটস অফ দি সেন্টার, কোঅর্ডিনেটস মানে হচ্ছে স্থানাঙ্ক, কোঅর্ডিনেটস অফ দি সেন্টার অফ দি স্ফিয়ার বা সেন্টার, অ্যান্ড দি লেন্থ বা রেডিয়াস এটাকে বলি, অ্যান্ড দি ব্যাসার্ধ তুমি যদি জানো, রেডিয়াস ইজ রেডিয়াস আর নোন, এই দুটি জিনিস তুমি যদি জানো, মানে সেন্টার, কেন্দ্রবিন্দু, স্থানাঙ্ক, এবং রেডিয়াসটি তুমি যদি জানো, বা দৈর্ঘ্য যেই ব্যাসার্ধের যে লেন্থটি আছে সেটা তুমি যদি জানো, আর নোন, দেন দেন তুমি কি জানতে পারবে, তাহলে তুমি জানতে পারবে যে সকল বিন্দু দিয়ে তুমি যে স্ফিয়ারটি তৈরি করেছো, সে প্রত্যেকটি বিন্দুর কিন্তু অবস্থান তুমি জানতে পারবে, জেনে যাবে। দেন দেন দি পয়েন্টস দেন দি কোঅর্ডিনেটস অফ দি পয়েন্ট দেন দি, তাহলে যেই সকল বিন্দু দিয়ে তোমার স্ফিয়ারটি তৈরি হয়েছে, কোঅর্ডিনেটস অফ অল দি পয়েন্টস
যে সকল বিন্দু দিয়ে স্ফিয়ারটি গোলকটি তৈরি হয়েছে তাদের স্থানাঙ্ক তুমি কিন্তু জানতে পারছো। অল দি কোঅর্ডিনেটস অফ অল দি পয়েন্টস অন দি স্ফিয়ার আর নো। ঠিক আছে, এটি একটা জাস্ট পয়েন্ট। স্থানাঙ্ক জ্যামিতিতে এগুলো কাজে লাগে তোমার। স্থানাঙ্ক জ্যামিতিতে তোমার একটি কাজে লাগে এগুলো, তোমার যখন আরো হায়ার ক্লাসেসে পড়বে। স্ফিয়ারের জিনিসটা তুমি, স্ফিয়ারটা একটি কালেকশন অফ পয়েন্টস তুমি বলতে পারো, জ্যামিতিক একটি আকৃতি। সেটাকে কি বলতে পারো তুমি? একটি কালেকশন অফ পয়েন্টস, একটি বিন্দুর সমষ্টি, অনেক বিন্দুর একটি সমষ্টি। সেই বিন্দুগুলো কিভাবে, তাদের স্থানাঙ্কগুলি কিভাবে বুঝতে পারি আমরা, কোঅর্ডিনেটসগুলো, অবস্থানগুলো কিভাবে বুঝতে পারি? যদি আমি কেন্দ্রবিন্দুর অবস্থানটি জানি এবং রেডিয়াসটি জানি, এই দুটি তথ্য জানা থাকলেই আমার কিন্তু প্রত্যেকটি পয়েন্টস, যে গোলকের ওপরে যে থাকা যে প্রত্যেকটি পয়েন্টসের কিন্তু স্থানাঙ্ক আমি বের করতে পারবো। ঠিক আছে, ওকে। তো জাস্ট একটি পয়েন্ট, এটা পয়েন্ট টু নোট। পরে এগুলো আমরা বিস্তারিত আলোচনা যদি সময় সুযোগ থাকে আমরা করব। রাইট। তো আমাদের কি কি জানা হয়েছে আগের ক্লাসে? কি তার যে তলটি আছে একটা স্ফিয়ারের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে, তাহলে তার সারফেস এরিয়া বা ক্ষেত্রফল কত হবে? 4 × π × r² বর্গ একক। ঠিক আছে, রাইট। এবং দেখেছিলাম একটি জিনিস, কি একটি স্ফিয়ারকে তুমি যদি একটি তুমি কিভাবে একটি স্ফিয়ারকে মাঝখান দিয়ে কিভাবে দুভাগ করবে? কি স্ফিয়ারের কেন্দ্র দিয়ে একটি, যদি তুমি সমতলকে কল্পনা করো, একটি সমতল যেন একটি স্ফিয়ারের কেন্দ্র হয়ে যাচ্ছে, কেন্দ্র হয়ে অবস্থান তার। তাহলে তুমি সেই সেই সমতলটি কি করছে? স্ফিয়ারটাকে দুটি ইকুয়াল হাফসে ভেঙে দিচ্ছে, দুটি সমান দুটি অংশে ভেঙে দিচ্ছে। সেই ওই দুটি অংশ হচ্ছে তোমার বলা হয় অর্ধ গোলকাকার দুটি অংশ। হেমিস্ফিয়ার্স বলা হচ্ছে, হেমিস্ফিয়ার্স বলা হচ্ছে ইংরাজিতে। এই হেমিস্ফিয়ারের অনেক, তোমার অনেক জায়গায় তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে। হেমিস্ফিয়ার বা অর্ধ গোলকাকার একটি অংশ তুমি পাচ্ছ। সেই অর্ধ গোলকাকার অংশটি যখন পাচ্ছ তুমি, যেমন আগে ক্লাসে করেছি আলোচনা, এরকম তোমার যে স্ট্রাকচারটি তুমি পেয়েছো, এরকম করে যে স্ট্রাকচারটি পেয়েছো অর্ধ গোলকাকার, একটি গোলককে যখন কেটে দিচ্ছ, এর কিন্তু তুমি যদি একটি, এটা যদি একটি তোমার নিরেট একটি বস্তু হয়, কোন একটি বস্তু তার অর্ধ গোলকাকার তার আকৃতি, নিরেট বস্তু একটি, তাহলে তার কিন্তু তোমার দুটি তল আছে। একটি হচ্ছে তোমার, যেটা তোমার বক্রতল হচ্ছে, যেটা তোমার এটা হচ্ছে বক্রতল হচ্ছে, হ্যাঁ, সারফেস এরিয়া, একটু কার্ভ সারফেস এরিয়া বা বক্রতল বলা হচ্ছে এটাকে। কার্ভড এরিয়া হচ্ছে। পুরো গোলক থাকলে শুধু কার্ভড এরিয়াটি আছে, কার্ভড সারফেস এরিয়া বলা হচ্ছে এটাকে, এসি লিখছি, সারফেস এরিয়া বা বক্রতল বলা হচ্ছে এটাকে। এবং এইটি একটি, তুমি নিচেতে একটি প্লেন পাবে, একটি সমতল পাবে। তো এটি একটি তোমার সমতল পাচ্ছ, প্লেন সারফেস এরিয়া, প্লেন এরিয়া, প্লেন। এটা একটি কার্ভ পাচ্ছ, এটা একটি প্লেন পাচ্ছ তুমি। ঠিক আছে, তো এইটার যদি তোমাকে এখন বলা হয় কি, এই যে একটি স্ফিয়ার আছে, তার অর্ধ গোলকাকার তার তাকে একটি অর্ধ গোলকাকার তার গোলকাকার একটি কোনো ঘনবস্তু আছে, একটি নিরেট বস্তু আছে, তাহলে তোমার তার যে ব্যাসার্ধ সেটাও বলে দেওয়া হয়েছে। ব্যাসার্ধ হচ্ছে তার আর যদি হয়, হুম, তো ব্যাসার্ধ তার বলে দেওয়া হচ্ছে আর। তাহলে এইটার ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় কি এর টোটাল সারফেস এরিয়া কত, সমগ্র তলের সারফেস এরিয়া বা ক্ষেত্রফল বের করো, টোটাল সারফেস এরিয়া, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার, টোটাল সারফেস এরিয়া। এটা যদি হয়ে যায় তোমার, এটা হয়ে যাচ্ছে তোমার, আগের ক্লাস আলোচনা করেছি এটা। এটা হচ্ছে বক্রতলের যে এরিয়াটি হবে সেটা কত হবে, সেটা হচ্ছে তোমার, গোলক যদি হতো তাহলে গোলকের যে তলের যে এরিয়া আছে, ক্ষেত্রফল আছে 4πr², তার হাফ। সেটা আমি লিখতে পারি হাফ অফ 4πr², হাফ করে দিয়েছে তো উপরের তলটি। এবং এর যেহেতু একটা সমতলও আছে, সেটা তার এরিয়া কত হচ্ছে, তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে, তার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, তাহলে তার, তুমি সিম্পল একটি বৃত্তাকার একটি জায়গা, তা তার তোমার এরিয়া হয়ে যাবে তোমার πr²। এটা তোমার দাঁড়াবে কত শেষ পর্যন্ত? তোমার দাঁড়াচ্ছে 3πr²। ঠিক আছে, 3πr²। একটি নিরেট একটি অর্ধগোলকাকার কোনো যদি বস্তু থাকে, তাহলে তার ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল বা সমগ্র তলের যে ক্ষেত্রফলটি আসছে, সেইটি তোমার আসছে 3πr²। ঠিক আছে, তো এগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই প্রশ্নগুলো, মানে তোমার যদি তোমাকে বলা হয় কি এই ধরনের একটি আকৃতির কোনো বস্তু আছে এবং তার আমি সারফেসে তার যে তলটি আছে সেখানে আমি রং করতে চাইছি। ঠিক আছে, তো রং করতে চাইলে তোমাকে ডেফিনেটলি তখন রঙের তোমার খরচের একটি মান দেওয়া আছে, কি এতটা পরিমাণ আহ, আহ, এত এককের তোমার বর্গ এককের এরিয়াতে তোমার এতটি পরিমাণ টাকা খরচ হচ্ছে আমার। তাহলে তোমার এটা যদি রং করতে হয় এই গোলক আকারের আকৃতিটাকে, তাহলে তোমার কতটি পরিমাণ
টাকা খরচ হবে। তো তখন তোমাকে এই সারফেস এরিয়ার কনসেপ্টটি আনতে হবে। রং যে করবো তুমি সারফেস এরিয়া, সারফেসে রং করছো তুমি, ঠিক আছে। কিন্তু আবার যদি প্রশ্ন আসে তোমার কি, কতটি পরিমাণ বস্তু এর মধ্যে আছে, একটা নিরেট বস্তু, তার তার আকৃতি হচ্ছে এরকম ধরনের একটা আকৃতি, কতটি পরিমাণ নিরেট বস্তু, কতটি পরিমাণ বস্তু সেখানে কাজে মানে ইউজ হয়েছে সেটা তৈরি করতে, সেটা তৈরি হতে, তখন তোমাকে কিন্তু আয়তন বের করতে হবে। তাই তো বিভিন্ন সময় তোমার এটা প্রশ্নটাকে দেখে তোমাদেরকে বের করতে হবে এটা কি, রং করা বা কভার করা যদি কোনো একটি সারফেসের ব্যাপারে থাকে, তখন কিন্তু তোমাকে সেটা তার ক্ষেত্রফল দিয়ে সেটাকে বের করতে হবে। কতটি পরিমাণ বস্তু আছে, কত তার আয়তন, কতটা পরিমাণ বস্তু ব্যবহার হয়েছে সেটা তৈরি করতে, সেই ধরনের যদি প্রশ্ন আসে তখন দেখবে তোমার সেটা কিন্তু লাগছে তোমার আয়তনের কিন্তু কনসেপ্টই লাগছে। ঠিক আছে, তো আয়তনটা আমরা শিখবো, আমরা এরিয়াতে শেখা হয়ে গেল আমাদের। নেক্সট যে কনসেপ্টটি আছে সেটা হচ্ছে ভলিউম, বা ভলিউম বা সেটাকে বলা হচ্ছে আয়তন। ভলিউম, ভলিউম বা আয়তন, এগুলো তো তোমরা পড়েছো। হ্যাঁ, চোঙের ক্ষেত্রে তোমরা পড়েছো, রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে তোমরা পড়েছো, লম্ব চোঙ যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে তোমরা পড়েছো। তো ভলিউম তোমার একটি স্ফিয়ারের ক্ষেত্রে, একটি গোলকের ক্ষেত্রে ভলিউম কি হবে, একটি তোমার গোলক আছে উইথ রেডিয়াস আর, স্ফিয়ার অফ স্ফিয়ার অফ রেডিয়াস আর, স্ফিয়ার অফ রেডিয়াস আর, তার ব্যাসার্ধ বলে আছে আর, তাহলে তোমার তার আয়তনটি কত হবে, আয়তন কত হবে সেটা হচ্ছে তোমার 4/3 পাই ইন্টু আর কিউব। ঠিক আছে, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, ওটা 4 πr² ছিল, এখানে কিন্তু আর এর তোমার তোমার এই যে ভলিউম যে এককটি আছে তোমার, ভলিউম যে তোমার রাশিটি আছে সেটা কিন্তু তোমার, তুমি জানো এইভাবে কি আর কিউব হতে হবে তোমার, হ্যাঁ, তো 4/3 πr কিউব। ঠিক আছে, তো এটা গেল তোমার একটি যে কোনো একটি গোলকের তার আয়তন। তো কেমন ধরনের প্রশ্ন আসে কি, একটি তোমার নিরেট একটি বস্তু আছে, তো তার তুমি আহ, একটি সিম্পল প্রশ্ন কি, তার মধ্যে কতটি পরিমাণ বস্তু সেটার মধ্যে আছে, তো সেটা তোমাকে বের করো। বা তার তোমাকে বলে দেওয়া হলো তার ঘনত্ব এরকম, বস্তুটি যেই যেই ধাতুর একটি নিরেট বস্তু আছে, একটি ধাতুর নিরেট বস্তু তোমার কাছে আছে, ঘনবস্তু আছে, সলিড অবজেক্ট আছে তোমার কাছে, এবং তোমার এই ধাতুটির তোমার ডেনসিটি বলে দেওয়া হয়েছে, ঘনত্ব বলে দেওয়া হয়েছে, কি কতটি ভলিউমে কতটা পরিমাণ তোমার, একক ভলিউমে তোমার কতটি পরিমাণ তোমার কত তার ওজন হচ্ছে, ঘনত্ব বলে দেওয়া হয়েছে। তো ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে, বস্তুটি নিরেট বস্তু, ধাতুটি আছে, এবং তার ঘনত্ব বলে, তাহলে তোমাকে বলা হয়েছে তাহলে বস্তুটির ওজন কত। তোমরা জানো কি সেখানে তোমাকে বের করতে হবে ভলিউমটি। সো তোমাকে যদি বলে দেওয়া ডেনসিটি দিয়ে দেওয়া হয়েছে বা ঘনত্ব দিয়ে দেওয়া হয়েছে, এবং একটি সলিড অবজেক্ট আছে, তার ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে, গোলকাকার তার আকৃতি, এবং তার ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে আর, ডেনসিটি বলে দেওয়া হয়েছে তোমার ডি, তাহলে তোমাকে বলতে হবে কি তার কত ওজন হচ্ছে, তাহলে তোমাকে সেখানে কিন্তু ভলিউমটি বার করতে হচ্ছে বা আয়তনটি বের করতে হচ্ছে, রাইট। তো এই ধরনের প্রশ্ন তোমাদের অনেক জায়গায় আসতে পারে। আরো কেমন প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্ন দু একটি করবো আমরা। কি একটি বস্তুকে, একটি নিরেট বস্তু আছে, তার সেটা গোলকাকার আকৃতির একটি বল, বল জাতীয় জিনিস একটি ধাতুর তৈরি হয়েছে, তো সেটাকে তোমার তার ব্যাসার্ধ বলে আছে, এবং সেটাকে তুমি গলিয়ে দিচ্ছ, গলিয়ে কি করবে তুমি, তুমি যদি ওই একটি বল থেকে আরো ছোট ছোট 2-3টে বল বানাতে চাইছো, উম, তখন তোমাকে তোমাকে যদি বলে দেওয়া হয় কি এই আহ, একটি একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি বল আছে, নিরেট বল, এবং সেটাকে গলিয়ে দেওয়া হলো, গলিয়ে আরো দুটি ছোট বল, সম সম সাইজের দুটি ছোট বল তৈরি করা হয়েছে। তেমন একটি প্রশ্ন আমরা করি, তেমন একটি প্রশ্ন আমরা করি এখানে। সাপোজ প্রশ্নটি হচ্ছে, কোশ্চেনটি হচ্ছে, তোমার কাছে একটা নিরেট ঘনবস্তু আছে, একটি ধাতুর তৈরি, তার সেটা গোলকাকার আকৃতির, সেটা হচ্ছে তোমার এই গোলকাকার আকৃতির রয়েছে তোমার, আমি আঁকি একটু, সে গোলকাকার আকৃতির রয়েছে একটি নিরেট বস্তু রয়েছে। তো এটা তোমার ইনিশিয়াল, এটা ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থায় তার এরকম অবস্থান রয়েছে। তো আমার কি চাই, এটা একটি নিরেট বস্তু, একটি মেটালের তৈরি, এটি মেটাল একটি অবজেক্ট, সলিড অবজেক্ট, মেটাল অবজেক্ট, মেটাল অবজেক্ট, নিরেট, নিরেট একটি বস্তু। তো এটাকে আমার কি চাই, এটার দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে, ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে, সরি, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর, ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে আর। ঠিক আছে, তো এটাকে আমি কি করব, এটাকে হিট করব, হিট করে আমি কি করলাম, মেল্ট করলাম, মানে গলিয়ে দিলাম, মেল্টিং, হিট করে আমি কি করলাম, গলালাম। আমার কি চাই, আমার এখান থেকে যেই পরিমাণ বস্তু আছে সেটাকে আমি গলিয়ে আমি দুটি সম সাইজের, ইকুয়াল সাইজের দুটি ছোট বল বানাতে চাইছি।
দুটি ছোট নিরেট বস্তু বানাতে চাইছি। তো আমি কি করলাম শেষ পর্যন্ত, তাহলে এটাকে আমি গলিয়ে দিলাম, হিট করলাম, হিট করার পরে আমি দুটি ছোট বল বানালাম। এরকম সাইজে দুখানে ছোট বল বানিয়েছি। ঠিক আছে, ইকুয়াল সাইজের, ইকুয়াল সাইজ হলো না, ইকুয়াল সাইজ করি আমি এরকম মোটামুটি একটি ইকুয়াল সাইজে দুটি বল বানালাম। তো একটি বল ছিল এখানে ইনিশিয়ালি ওয়ান থেকে, তাহলে একটি বিগ বল থেকে আমি কি করলাম, গলিয়ে দিয়ে আমি করলাম দুটি স্মল বলস, দুটি স্মল বলস অফ ইকুয়াল সাইজ, বলস অফ ইকুয়াল সাইজ, ধাতুরই, একই ধাতুর আছে এবং দুটো নিরেট বস্তু তৈরি হয়েছে। বলস অফ ইকুয়াল সাইজ, ইকুয়াল সাইজ, ইকুয়াল রেডিয়াস বলতে পারো। তো এটারও রেডিয়াস হয়ে যাচ্ছে, তাহলে রেডিয়াসটা নিশ্চয়ই কমে গেছে, ছোট বল তৈরি করেছো তুমি, তো এটা হয়ে যাচ্ছে আর, তুমি এটাকে এটাকে তুমি আর, এটাকে তুমি ক্যাপিটাল আর বলো, এটাকে তুমি ক্যাপিটাল আর বলো। স্টার্ট করলাম যেখানটা, এটা বড় আর ছিল, বড় বলটির এবং দুটি ছোট বল তৈরি হয়েছে, দুটিরই কিন্তু ব্যাসার্ধ আর। তাহলে এখানে তোমাকে বলা হয়েছে কি, এদের মধ্যে কি সম্পর্ক, এই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর তোমার এই ধরনের প্রশ্ন অনেক আসতে পারে, ক্যাপিটাল আর এবং স্মল আর, বড় যে বস্তুটি ছিল তার যে ব্যাসার্ধ ছিল তার সঙ্গে এই ছোট আর এর কি সম্পর্ক। এটা কি এরকম, এই আরটা কি তোমার, ইজ দিস আর, এটা কি প্রশ্ন প্রশ্ন যদি আসে, ইজ আর ইকুয়ালস টু r/2, এরকম কি হবে? কেন দুটি বলে তোমার ভেঙে গেছে, প্রেজিড যেন মনে হচ্ছে তোমার r/2 হয়ে যাবে। তো আমাদেরকে সেটা চেক করতে হবে, এরকম প্রশ্ন কিন্তু আসবে। আর এর যা কিছু মান তোমাকে প্রশ্ন হয়তো দিয়ে দেবে, আমি জাস্ট জেনারেল কেসে একটা বলছি কি জেনারেল এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। কি একটি তোমার বড় বল আছে, তাকে গলিয়ে দুটোই ছোট বল তৈরি করলাম, তাহলে তাদের ব্যাসার্ধ কেমন হবে, রাইট? তো তখন তোমাকে কি এখানে আয়তনের কনসেপ্টটি কাজে লাগাতে হবে, কারণ যেই পরিমাণ বস্তুটাকে আমি গলিয়েছি সেই পরিমাণ বস্তুটাকে আমি আবার দুটি ভিন্ন বস্তু, দুটো ভিন্ন বল আমি বানিয়েছি। তো এখানে পরিমাণটি সমান তোমার, পরিমাণ যখনই তোমার সমান হচ্ছে কোনো বস্তু, তখন তোমাকে কিন্তু তার আয়তনের দিকটা তোমাকে দেখতে হবে, আয়তন তাহলে তোমার সমান রয়েছে এখানে। তাহলে কি এখানে আমরা জানি কি, যেহেতু তোমার সেম বলকে, একটি বলটাকে সে গলিয়েই দুটি বল বানানো হয়েছে, তাহলে ভলিউম সেম। এইখানে যা ভলিউম ছিল, টোটাল টোটাল আয়তন যা ছিল এই গোলকটির, এখানে দুটো মিলিয়ে গোলক আকার যে আছে তার যে আয়তন আছে সেটাও কিন্তু সমান হবে, কেন কি বস্তুটি সমান তোমার, ঠিক আছে, ধাতুটি সমান, মেটালটি সমান তোমার, ঠিক। তাহলে এটা কি পাবে তুমি, ভলিউম অফ বিগার বল। তো এটা তুমি লিখতে পারো এরকম করে, এটা 1 নম্বর বল, এটা 1 নম্বর বল, এটি 2 নম্বর বল, এটি এবং 3 নম্বর বল, আমি জাস্ট মার্ক করছি। তো ভলিউম অফ, আয়তন তাহলে সেম থাকবে, এটা গলানো হয়েছে যেহেতু, ভলিউম অফ, আমরা কি বের করতে চাইছি, রিলেশন বিটুইন এই বড় আর, মানে বড় বলটির যে ব্যাসার্ধ ছিল এবং ছোট দুটি যে বল তৈরি করেছো সেটাকে গলিয়ে তার ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি, কেমন হবে, r/2 হয়ে যাবে, r/2 না অন্য কিছু একটা হবে, যেটা দেখার চেষ্টা করছি। তো কোশ্চেনটি যখন করবো আমরা প্রবলেমটি, তখন মাথায় রাখতে হবে কি, যেহেতু একটি বলকে গলিয়ে দুটো বল করা হচ্ছে, এখানে কিন্তু তোমার আয়তনের কনসেপ্টটি তোমার লাগবে, একটি গোলকের আয়তনের কনসেপ্টটি তোমার কিন্তু এখানে লাগছে। তো ভলিউম অফ ওয়ান, প্রথম বলটির যে ভলিউম সেটা ইকুয়ালস টু ভলিউম অফ, কার ভলিউমের সাথে সমান, ভলিউম অফ 2 প্লাস ভলিউম অফ 3, ভলিউম অফ 3, ঠিক আছে। ভল 2 নম্বর বলের যে আয়তন এবং 3 নম্বর বলের যে আয়তন, তাদের যে যোগফল সেটাই কিন্তু তোমার ভলিউম অফ 1 হচ্ছে, ঠিক আছে। আরও তুমি যদি এটাকে একটু যদি গভীরে ভাবো, এটা ভলিউমটাই কেন বলছি আমি, অ্যাকচুয়ালি গলাচ্ছি যখন আমার হওয়া উচিত ছিল কি, ওজনটা, একটি বস্তু যে যে এখন সলিড অবস্থায় আছে, এটি ঘন অবস্থায়, ঘন বস্তু হিসাবে আছে সে, সেটাকে তুমি হিট করলে তুমি সেটা হয়ে গেল তরল অবস্থায় চলে গেল, তাহলে জিনিসটা কি, তরল অবস্থায় গেলে আবার তুমি সেটাকে সলিডিফাই করছো, আবার তুমি গোল গোল আকারে তুমি পরিণত করছো এটাকে, জিনিসটা থাকবে কি, অ্যাকচুয়ালি জিনিসটা হওয়া উচিত ছিল কি, তুমি যদি ফিজিক্যাল সেন্সে দেখো যেটাকে, তাহলে তুমি দেখবে কি ওজনটা সমান থাকার কথা ছিল। প্রথমে যে বলটা ছিল সেটাকে গলিয়েছি, আবার আমি গলিয়ে আবার দুটি অন্য দুটো ছোট ছোট বল তৈরি করেছি, তাহলে ওজনটি 2 নম্বর এবং 3 নম্বর বলের যে ওজন, 1 নম্বর বলের ওজনটা তার সাথে সমান হওয়ার কথা ছিল, সাম করলে, তাই 2 নম্বর আর 3 নম্বরে সাম করলে ওজনটি যদি আমি যোগফল করি, তাহলে সেটা 1 নম্বরের সাথে সমান হওয়ার কথা ছিল। এখানে যদি একটাই বস্তুর কথা বলা হচ্ছে, এখানে যদি একটি ধাতুর কথা আমি বলছি, একটি ধাতুকে গলিয়ে, একটি নিয়ত বস্তু আছে সেটাকে গলিয়ে সেই ধাতুরই দুটি বস্তু তৈরি হয়েছে, তাই ওজন এখানে সেম থাকবেই ডেফিনেটলি, এবং ওজন সেম থাকার
সঙ্গে সঙ্গে কি থাকবে, আর একটি তার আয়তনটিও সেম থাকবে, কারণ ঘনত্ব এখানে পাল্টাচ্ছে না, বস্তুটি পাল্টে যাচ্ছে না, তার বস্তুটা নিজস্ব কিন্তু কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই বস্তুটি আছে, তার শুধু আকৃতিটি চেঞ্জ হয়েছে, তার শুধু সাইজগুলো চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো এখানে আয়তন তোমার অ্যাকচুয়ালি মাস সেম আছে, ওজনটি সেম আছে টোটাল, সেটাই কি দেখাচ্ছে, তোমার আয়তনটিও সেম থাকবে, কারণ এখানে ঘনত্বর কোনো চেঞ্জের, কোনো বস্তুটি তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না, মেটেরিয়ালটা আর চেঞ্জ হয়ে যাচ্ছে না, ধাতুটি আর চেঞ্জ হয়ে যাচ্ছে না, তাই তার ঘনত্ব সেম থাকবে। আর ওজন সেম থাকার জন্য, টোটাল ওজন সেম থাকার জন্য তাদের আয়তনগুলি এইভাবে সম্পর্ক তাদের তৈরি হবে। কি হবে সম্পর্ক? এ ভলিউম অফ 1 ইজ ইকাল টু ভলিউম অফ 2 প্লাস ভলিউম অফ 3, রাইট? তাহলে এখান থেকে তোমরা কি করতে পারবে, এখান থেকে তুমি কি বলবে, এটা হচ্ছে তোমার 4/3, প্রথমটা 4/3 পাই ইন্টু আর কিউব ইজ ইকাল টু, এটা কত হবে, 4/3 পাই ইন্টু আছে মনে রাখতে, ইন্টু পাই ইন্টু এ আর কিউব প্লাস, এটাও তোমার হচ্ছে 4/3, সেম সাইজের আমি বলেছি, পাই ইন্টু আর কিউব, ঠিক আছে? পেজ অ্যাড করি, হ্যাঁ রাইট। তো এটা হলো সম্পর্ক। এবার এখান থেকে দেখা যাচ্ছে কি ক্যাপিটাল আর এবং স্মল আর এর মধ্যে কি সম্পর্ক, রাইট? তো এখান থেকে তোমরা বুঝতে পারছো এখানে 4/3 আর পাই এগুলো সব কেটে যাবে, তো এটা আসবে শেষ পর্যন্ত কি, আর কিউব ইজ ইকাল টু 2r কিউব, ঠিক আছে? 2 স্মল আর এর কিউব, এটা তোমার সম্পর্ক, রাইট? তো এখান থেকে দেখো মজার জিনিস যেটা আসছে সেটা হচ্ছে তোমার দাঁড়াবে যেটা, এই আর কিউব, এটা আমি উল্টো করলাম, ইজ ইকাল টু আর কিউব ডিভাইডেড বাই 2। আমি যেটা করেছিলাম, এটা কি প্রশ্ন তুলেছিলাম আমি, ছোট আরটা কি বড় আর ডিভাইডেড বাই 2 এরকম হয়ে যাচ্ছে কি, এরকম কিন্তু হচ্ছে না, right? যেহেতু আয়তন তোমার সাম করলে এক আসছে, তাহলে সম্পর্কটি ফাইনালি দাঁড়াচ্ছে কিন্তু তোমার এরকম, ছোট আর এর যে তুমি যদি কিউব করো, তাহলে সেটা বড় আর এর কিউব ডিভাইডেড বাই 2 হতে হবে, রাইট? তো এটা তোমার দাঁড়াবে কি শেষ পর্যন্ত, তাহলে তোমরা জানো এটাকে আর ইজ ইকাল টু, এটাকে কিউব রুট করতে হয়, তো কিউব রুট করতে হবে, তোমাকে কিউব রুট করতে হবে, তোমরা যদি জানো এটাকে, দেখো কিউব রুট করতে হয় এটাকে, তো এটা বেরিয়ে আসবে কি তোমার আর ডিভাইডেড বাই কিউব রুট অফ 2, স্কোয়ার রুট হবে না, কিউব রুট অফ 2 হবে, ঠিক আছে? তো দিস ইজ দ্য রিলেশন, আর ইজ ইকাল টু আর ডিভাইডেড বাই কিউব রুট অফ 2। এটা কিন্তু হবে না, এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু তোমার হচ্ছে না, r/2 কিন্তু হয়ে যাবে না, ঠিক আছে? r/2 কিন্তু তোমার হয়ে যাচ্ছে না, তোমার কিন্তু হবে কি, আর ইজ ইকাল টু আর বাই স্কোয়ার রুট অফ 2, ঠিক আছে? তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি শিখলাম এটা থেকে আমরা, যখনই একটি নিরেট ধাতুকে তুমি, গোলকাকার ধাতুকে গলিয়ে দুটি ছোট ছোট নিরেট, দুটো বা তিনটে বা যাই হোক না কেন, ছোট ছোট কিছু নিরেট, সেই ধাতুরই কিছু নিরেট গোলকাকার কোনো আকৃতি তুমি বানাচ্ছ, তাহলে সেখানে মনে রাখতে হবে কি রিলেশন, সম্পর্কটি কি হবে, অ্যাকচুয়ালি হচ্ছে ওজনটি সেম থাকবে তোমার, এবং ওজন সেম থাকার জন্য তোমার কি হবে, তাদের আয়তন, প্রথমে যে আয়তন ছিল টোটাল আয়তন, সেটাই কিন্তু তোমার যে ছোট ছোট যে গোলকাকার নিরেট বস্তুগুলি তুমি করেছো, সেই ধাতুরই তাদের আয়তনের যোগফলের সমান হবে, ঠিক আছে? বস্তুটির পরিমাণটি সমান, বস্তুটির ওজনটি সমান হচ্ছে, এবং তার ফলে যেহেতু ঘনত্ব সব সেম আছে, বস্তুটির যেই ধাতুটি সেটা কিন্তু পাল্টাচ্ছে না হিটিং এর ফলে, গরম করার ফলে, মেল্টিং এর ফলে, তাই তোমার বস্তুটির তোমার ভলিউমও তোমার সেম থাকবে, তার আয়তনও কিন্তু সেম থাকছে, ঠিক আছে? তো এই সম্পর্কগুলো ইউজ করে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, একটু প্র্যাকটিস করো। আমি আর দু একটি প্রশ্ন হয়তো নেক্সট ক্লাসে দেখবো, এই চ্যাপ্টারটি খুব ছোট চ্যাপ্টার, দু একটা প্রশ্ন হয়তো আমরা দেখতে পারি, তারপরে চ্যাপ্টারটি এন্ডিং হয়ে যাবে, রাইট? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের শুনলে তোমরা, রাইট? এটা অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দেবে চ্যাট বক্সে, দিয়েছো শ্রীরামপুর দিয়েছো, শিবপুরও দিয়েছো, ঠিক আছে, থ্যাংক ইউ।